নমস্কার, জ্যোতির্ময়ী দেবশ্রী। আজকে বলবো ভূত চতুর্দশী ও ভাতৃদ্বিতীয়া নিয়ে। দীপাবলি তো একটা অনুষ্ঠান, একটা দীপাবলির এই যে অনুষ্ঠানটা শুরু হয় ধনতেরাস থেকে এবং শেষ হয় ভাতৃদ্বিতীয়া দিয়ে। এই যে অনুষ্ঠান ধনতেরাস নিয়ে তো আমি আলাদাভাবে বলবোই, কিন্তু এই ধনতেরাসের ঠিক তার পরের দিন কার্তিক মাসের চতুর্দশীর দিন, কৃষ্ণপক্ষের চতুর্দশীর দিনটাকে ভূত চতুর্দশী হিসাবে পালন করা হয়। এবং এই ভূত চতুর্দশী হিসাবে পালন করার অনেক কিছু কারণ আছে, জ্যোতিষ মতে বলবো, এবং আমাদের যে প্রবাদগুলো আছে সেটাও বলার চেষ্টা করব। প্রবাদে কি আছে যে ভূত চতুর্দশীতে আমাদের ভূত অর্থাৎ আমাদের যে পরলোকগত যারা আত্মা রয়েছে, মানে আমাদের পিতৃপুরুষ, যাদেরকে আমরা শ্মশানে গিয়ে যাদের দেহ পুড়িয়ে এসেছি এবং তাদের আত্মা বিলীন হয়ে গেছে, এছাড়াও একদম পাতালপুরীতে যত আত্মা থাকে বা ভূত প্রেত থাকে, তাদের উদ্দেশ্যে এই ভূত চতুর্দশীতে 14টা প্রদীপ দান করা হয়, দীপ দান করা হয়। এই দীপদানের এটাই আমরা ভূত চতুর্দশী হিসাবে পালন করি। এই দীপদানটা যে করা হয় চতুর্দশীতে, সাধারণত দীপদান আমরা দক্ষিণ দিকে এবং পশ্চিম দিকে করি, যদিও এটা অনেকে মানেন না, করেন না, যে যার বাড়িতে দীপ জ্বালান, মানে দীপটা এমনি আজকাল আবার দীপের পরিবর্তে অনেকে টুনি লাইট বা মোমবাতি অনেক কিছুই দেওয়া সম্ভব হয় না। দীপ অনেক জায়গায় সর্ষের তেলের প্রদীপ বা এমনি প্রদীপ, ঘিয়ের প্রদীপ কিছুই জ্বালানো সম্ভব হয় না বলে অনেকে মানে এগুলো জ্বালিয়ে নেন, ছোটখাটো ইলেকট্রিক লাইট জ্বালান। কিন্তু দীপদান যে আমরা করব, এই দীপদানটা কোন দিকে করা হবে? এই দীপদানটা সাধারণত করা হবে যদি আমরা যমের উদ্দেশ্যে যখন দিচ্ছি, এই যে যমের উদ্দেশ্যে দিই, যমের উদ্দেশ্যে দেওয়াটাও কিন্তু এই দিন দিই। আমাদের যে 14 রকম যে যম রয়েছে, সেই যমের উদ্দেশ্যে দীপদান দিই, সেটা দক্ষিণ দিকে দিতে হয়। এবং এই দক্ষিণ দিকের দীপদানটা সাধারণত সর্ষের তেলের প্রদীপ জ্বালানো হয়। আর পশ্চিম দিকে যেটা আমরা পশ্চিম দুয়ারে বা আমাদের বাড়ির পশ্চিম দুয়ারে, বারান্দা হোক, যাই হোক, ছাদ হোক, যেখানে আমরা দীপদান করি, সেটা হচ্ছে আমরা আমাদের যে পিতৃপুরুষ যারা মানে একদম বিলীন হয়ে গেছে, যাদের আত্মা বিলীন হয়ে গেছে, তাদের আত্মার শান্তি বা তাদের আত্মার তুষ্টির জন্য, এবং আমাদের পাতালপুরীতে যত ধরনের ভূত প্রেত, যত ধরনের অশুভ শক্তি রয়েছে, সেই অশুভ শক্তিকে শুভত্বে পরিণত করার জন্য আমরা কিন্তু এই ভূত চতুর্দশীতে আমরা দীপদানগুলো করে থাকি। এছাড়াও প্রবাদ আছে, প্রবাদের একটা রয়েছে, এই ভূত চতুর্দশীর দিন 14 শাক খাওয়া হয়। কি কারণে এই 14 শাক খাওয়া হয়? 14 শাক খাওয়ার নিয়ম, বিভিন্ন ধরনের 14 শাক রয়েছে। এই 14 শাক খাওয়ার নিয়ম কি? এই যে কার্তিক মাস, এই যে পরে, এই সময়টা আমাদের সিজন চেঞ্জ হয়, অর্থাৎ ওয়েদারে চেঞ্জ হয়। কি প্রথমে গরমকাল, তারপরে বর্ষাকাল, বর্ষাকালের পর এই সময়টা ঠান্ডা না গরম, কখনো গরম কখনো ঠান্ডা, এই ধরনের ওয়েদার। এই ওয়েদারে কি হয়, আবহাওয়াতে অনেকের শরীর খারাপ হয়, বিভিন্ন ধরনের রোগ ভোগে এই সময় মানুষ ভোগান্তি হয়। এই ভোগান্তির জন্যই কিন্তু এই সময় প্রত্যেকটা বাড়িতে, মানে অনেক বাড়িতেই যে 14 শাক খাওয়া হয়, এই শাকগুলো বিভিন্ন ধরনের প্রোটিন, ভিটামিন যা যা দরকার আমাদের শরীর ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য, সেই ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য এই শাকগুলোকে আমরা খেয়ে থাকি। আরেকটা জিনিস যেটা হচ্ছে, এই যে জ্যোতিষ মতে বলেছিলাম বলবো বলে, জ্যোতিষ মতে বলার কারণ কি, এই যে কার্তিক মাসে আমরা সূর্য মানে রবি গ্রহকে পাই তুলা রাশিতে, এবং এই তুলা রাশি যেটা হলো আমাদের মেষ যে লগ্ন থেকে সপ্তম স্থান, এটা হচ্ছে আমাদের পাতালপুরী অর্থাৎ মারক স্থান। এই স্থানে যখন রবি থাকে, তো এই স্থানে রবি থাকলে, এটা আমাদের যেহেতু বলা হচ্ছে পাতালপুরী স্থান, সেই জন্য এই স্থানে রবি থাকলে সেই রবি ঘরকে সন্তুষ্ট করার জন্য আমাদেরকে দীপদান করা হয়। আর এই দিনে আরেকটা জিনিস যেটা হয়েছিল, শ্রীকৃষ্ণ
নরকাসুরকে বধ করেছিল। সেই জন্য বৈষ্ণব ধর্ম মতেও কিন্তু নরকাসুর চতুর্দশীও এই দিনকে আমরা বলি। তো মোটামুটি ভাবে যে ভূত চতুর্দশী সেটা আমরা এইভাবেই পালন করি। ভূত চতুর্দশীর দিন আমরা সাধারণত দীপদান করি। দীপদান করার জন্য যদি আপনি যমরাজকে দীপদান করতে চাইছেন বা যমরাজকে দীপদান করতে হয়, সেটা আপনাকে সর্ষের তেলের প্রদীপ দক্ষিণ দুয়ারে বা দক্ষিণ দিকে, আপনার যদি দক্ষিণে দুয়ার না থাকে তাহলে আপনার দক্ষিণে বারান্দা হোক, জানলা হোক বা ছাদ হোক, যেখানে আপনাকে দীপদান করতে হবে। এরপরে বলবো ভাতৃদ্বিতীয়া নিয়ে। ভাতৃদ্বিতীয়া এমন একটি অনুষ্ঠান যেটা প্রত্যেক বাড়িতেই প্রত্যেক ভাই বোন, বড় ভাই বা ছোট বোন বা বড় দিদি, ছোট ভাই যারাই থাকে প্রত্যেকে এই ভাতৃদ্বিতীয়ার অনুষ্ঠান করে। এই ভাতৃদ্বিতীয়ার অনুষ্ঠানও শুক্লপক্ষে কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়ার দিন এই অনুষ্ঠান হয়। এবং ভাতৃদ্বিতীয়া অনেকের আবার প্রথমাতেও হয়। কিছু কিছু আছে বাধা পড়ে গেছে বলে তারা প্রথমাতেও করে, আবার কিছু কিছু জায়গায় দ্বিতীয়াতেও করে, বেশিরভাগই দ্বিতীয়াতে হয়। এই ভাতৃদ্বিতীয়ার অনুষ্ঠান আমরা প্রত্যেকেই জানি কে ভাইয়ের সুরক্ষার জন্য, ভাইয়ের স্বাস্থ্য থেকে শুরু করে সমস্ত দিক, ভাই যাতে ভালো থাকে, ভাইয়ের সমস্ত দিক ভালো থাকার জন্য ভাতৃদ্বিতীয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবং এই ভাতৃদ্বিতীয়া অনুষ্ঠানটা কিভাবে আমরা অনুষ্ঠিত করি? একটি থালার মধ্যে আমরা শ্বেত চন্দন নিই, তার সঙ্গে অনেকে দইয়ের ফোঁটা নেয়, অনেকে দই দেয়, অনেকে মানে গোমূত্র দেন, তার সঙ্গে অনেকে আবার কাজল, সেটা পান পাতায় পুড়িয়ে কাজল সেখানে মিক্স করা হয়, করিয়ে ভাইয়ের কপালে ফোঁটা দেওয়া হয়, টিপ দেওয়া হয়। এবং থালার মধ্যে ধান দুব্য থাকে, প্রদীপ থাকে, ধুনো থাকে, ভাইকে বরণ করে ভাইয়ের কপালে টিপ দেওয়া হয়। এবং যারা বড় থাকে সেই বড়রা ছোটকে আশীর্বাদ করেন যাতে সে ভালো থাকে এবং বড়রাও আশীর্বাদ করেন। এই বলা হয় যে যমকে তার বোনও কিন্তু ফোঁটা দিয়েছিল, যাই জন্য ভাই ফোঁটার একটা প্রবাদ বাক্য রয়েছে, ভাইয়ের কপালে দিরাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাটা। তো এই জন্য কিন্তু ভাতৃদ্বিতীয়া উৎসব আমরা পালন করে থাকি এই সময়। তো মোটামুটি হিসাবে যেহেতু আমাদের এই উৎসবটা আমরা পালন করি, সেহেতু আমিও আপনাদের সামনে এই উৎসবগুলোকে কি কারণে পালন করা হয়, কি কারণে আমরা পালন করি। তবে ভাতৃদ্বিতীয়া উৎসবে যেমন আমি বললাম, ভাতৃদ্বিতীয়া উৎসব যেমন পালন করবেন, অবশ্য ভাতৃদ্বিতীয়া উৎসবে বোনকে যারা যারা আপনাদের ছোট বোন, যাদেরকে গিফট করছেন, এমন জিনিস গিফট করবেন যাতে বোনের ভালো হয়। আপনি রূপোর কয়েন দিতে পারেন, আপনি কোনো কালো রঙের জিনিস দেবেন না, কোনো স্টিলের জিনিস দেবেন না, আপনি গোল্ডেন কালারে দিতে পারেন, আপনি হলুদ রঙের, এগুলো হচ্ছে বৃহস্পতি কানেক্টেড, কোনো লাল রঙের দিতে পারেন, এগুলো মঙ্গল কানেক্টেড। এই সমস্ত রঙের কোনো যদি পারফিউম দিতে পারেন, অথবা কোনো আপনি সাজার জিনিস দিতে পারেন, বোনকে যে গিফট দিচ্ছেন সাজার জিনিস দিতে পারেন, এই সমস্ত জিনিস আপনি গিফট করতে পারেন। এবং দাদাদের ক্ষেত্রেও বলছি, বোনেরা যখন দাদা বা ভাইকে গিফট করছে, জামা কাপড় গিফট করছে, তার মধ্যে যেন কালো রঙের কোনো কিছু না হয়। ভাইয়ের ইউজ করা পারফিউম হতে পারে, শেভিং ক্রিম হতে পারে, এগুলো গিফট করতে পারে। এছাড়াও ভাইকে যে গিফট করবে সেই যে জামা কাপড় হবে তার মধ্যে কালো রং কখনোই থাকবে না। যদি রূপোর কয়েন করে বা গোল্ডেন কালারে কোনো কিছু করে তাহলে ভালো হয়। আর ভাই অবশ্যই যদি কোনো রকমের কসমেটিক্স ইউজ করে তাহলে সে মানে করতে পারে। প্রত্যেকের দীপাবলি উৎসব ভালো কাটুক, ভূত চতুর্দশী, দীপাবলি, ভাইফোঁটার এই যে পুরো উৎসবটা প্রত্যেকের ভালো কাটুক, এটাই চাইবো। যারা আমার কাছে দেখাতে চাইছেন, নিচে স্ক্রলে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন, অথবা অনলাইন কনসালটেশনও চালু আছে। কারণ যারা বিদেশ থেকে আছেন আমাকে দেখান, বা আমার কলকাতার চেম্বারে যারা আসতে পারেন না, তারা তো অবভিয়াসলি অনলাইন কনসালটেশন করছেন, মানে করে আসছেন, তাও বলছি করে আসছেন, সেরকমভাবে অনলাইন কনসালটেশন চালু রয়েছে, পুজোর মধ্যেও চালু রয়েছে, কোনো অসুবিধা নেই, আপনারা অনলাইন কনসালটেশন করে নিতে পারেন। আর যারা আমার নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দ থাকবেন। নমস্কার।